নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফাইলাম অ্যানিলিডা। অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী এই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে টপিক অ্যানিলিডা। অ্যানিলিডা এই ফাইলাম সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। অ্যানিলিডা এই কথাটি এসেছে গ্রিক শব্দ অ্যানিউলাস। গ্রিক শব্দ অ্যানিউলাস গ্রিক শব্দ অ্যানিউলাস, যার কথার অর্থ হচ্ছে রিং বা খণ্ডক। অ্যানিউলাস যার কথার অর্থ হচ্ছে রিং বা খণ্ডক। অ্যানিউলাস থেকে অ্যানিলিডা এই কথাটি এসেছে। এর উদাহরণ কি? উদাহরণ আমরা যে অ্যানিলিডা পর্বের প্রাণী সবাই দেখেছি, কেঁচো, জোঁক, এরা হচ্ছে সবই এই অ্যানিলিডা পর্বের প্রাণী। তাহলে এর উদাহরণ হচ্ছে ফেরিটিমা পোস্তুমা, যাকে কেঁচো বলা হয়। আমরা যাকে কেঁচো দেখি তার সায়েন্টিফিক নেম হচ্ছে ফেরিটিমা। ফেরিটিমা ফেরিটিমা পোস্তুমা, এটা হচ্ছে কেঁচো। কেঁচোর বিজ্ঞানসম্মত নাম কেঁচো। নেরিশ নেরিশ কে জোঁক বলা হয়, রক্তচোষক জোঁক। হিরুডিনারিয়া হিরুডিনারিয়া রক্তচোষক জোঁক, তার সায়েন্টিফিক নেম হচ্ছে হিরুডিনারিয়া। হিরুডিনারিয়া প্রভৃতি হচ্ছে এই অ্যানিলিডা পর্বের উদাহরণ। এদের বাসস্থান কি? বাসস্থান কি? এরা সাধারণত স্থলজ হতে পারে, আবার জলজ হতে পারে। স্বাধীনজীবী, স্বাধীনভাবে এরা ঘুরতে পারে, বা আবার পরজীবীও হতে পারে। তাহলে স্থলজ স্থলজ হতে পারে, জলজও হয়। স্থলজ, জলজ, আবার স্বাধীনজীবী রূপে স্বাধীনজীবী রূপে বা পরজীবী রূপেও এরা থাকতে পারে। পরজীবী রূপেও থাকে। তাহলে এই হচ্ছে বাসস্থান। এবার আমরা ছবি দেখি, অ্যানিলিডা পর্বের প্রাণী ছবি দেখি কেমন দেখ। অ্যানিলিডা পর্বের প্রাণীকে দেখতে ঠিক
তাহলে এই হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী নেরিশ। আমরা উদাহরণ দেখেছিলাম নেরিশ। নেরিশ দেখতে ঠিক এইরকম, দেহে প্রতিটা দেহে খণ্ডক বর্তমান, দেহ খণ্ডকে বিভক্ত, তাই এদেরকে বলা হয় অঙ্গুরিমাল প্রাণী বলা হয়। তাই এই পর্বের নাম হচ্ছে অ্যানিলিডা। এক একটি খণ্ডক দেহে অসংখ্য খণ্ডক বর্তমান। এটি হচ্ছে সিরি। সিরি সিরি এটি হচ্ছে প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া প্যারাপোডিয়া যা এদের গমনে সাহায্য করে, এই প্যারাপোডিয়া। এটি হচ্ছে সিটা বা সিটি। সিটা বা সিটিও বলা হয়। আর এটি হচ্ছে কোর্সিকা বা অ্যান্টেনা। কোর্সিকা বা অ্যান্টেনা। কোর্সিকা এগুলো হচ্ছে চক্ষু। তাহলে এই হচ্ছে নেরিশ। নেরিশের সিটা রয়েছে, প্যারাপোডিয়া রয়েছে, সিরি রয়েছে, কোর্সিকা রয়েছে। এটা হচ্ছে বাইরের দিক থেকে এদের দেখে মনে হচ্ছে দেহে অসংখ্য হচ্ছে খণ্ডক বর্তমান, রিংয়ের মতো খণ্ডক বর্তমান, তাই এর পর্বের নাম হচ্ছে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল পর্বের প্রাণী। এবার আমরা বৈশিষ্ট্য জানবো, কি কি বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লিখতে পারি। 1 নম্বর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি দেহ গঠন। এদেরকে দেখতে কেমন হয়? দেহ গঠন, দেহ গঠন এদেরকে দেখতে কেমন হয়? এরা সাধারণত লম্বা হয়, আমরা দেখেছি লম্বা হয়, নলাকার হয়, লম্বা নলাকার হয়, চ্যাপ্টা প্রকৃতিরও হয় এবং নরম প্রকৃতির হয়। যেহেতু এদের কোনো স্কেলিটন সিস্টেম থাকে না, তাই এরা শক্ত ভাবটা থাকে না, এরা নরম প্রকৃতির হয়। তাহলে সাধারণত এরা লম্বা হয়, লম্বা নলাকার দেহ, দেহ চ্যাপ্টা বা নরম প্রকৃতির হয়, নরম প্রকৃতির হয়। এদের কোনো স্কেলিটন সিস্টেম থাকে না, তাই এরা নরম প্রকৃতির হয়। 2 নম্বর লিখতে পারি, 2 নম্বর বৈশিষ্ট্য খণ্ডী ভবন। আমরা ছবিতে দেখেছিলাম অসংখ্য আংটির মতো খণ্ডক, বিভক্ত খণ্ডকে কেঁচোতে দেখা যায় যেমন খণ্ডক, অসংখ্য খণ্ডক বর্তমান। তাহলে খণ্ডী ভবন, খণ্ডী ভবনে লিখতে পারি এদের দেহে অসংখ্য রিংয়ের মতো খণ্ডক বর্তমান। তাহলে দেহে অসংখ্য খণ্ডক বর্তমান, যাকে বলা হয় সোমাইট। সোমাইট বা মেটামিয়ার বলা হয়, মেটামিয়ার, যাকে সোমাইট বা মেটামিয়ার, মেটামিয়ার বলা হয়। সোমাইট নামে পরিচিত বা মেটামিয়ার বলা হয় এবং এই খণ্ডকগুলি দেহের বাইরে এবং ভেতরে সুস্পষ্টভাবে বর্তমান, সুস্পষ্টভাবে দেখা যায়। দেহের বাইরের দিক থেকেও যেমন দেখা যায়, ভেতরের দিক থেকেও এই খণ্ডকগুলি সুস্পষ্টভাবে বর্তমান। তাহলে খণ্ডকগুলি 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 দেহের বাইরে এবং ভেতরে সুস্পষ্টভাবে বর্তমান, সুস্পষ্টভাবে বর্তমান।
তাই একে মেটামারিক খন্ডিভবন বলা হয়। মেটামারিক সেগমেন্টেশন বা মেটামারিক খন্ডিভবন বলা হয়। মেটামারিক খন্ডিভবন বলা হয়। খণ্ডগুলি দেহের বাইরেও যেমন দেখা যায়, ভেতরেও ঠিকভাবে সুস্পষ্টভাবে দেখা যায়। মেটামারিক খন্ডিভবন বলা হয়, মেটামারিক খন্ডিভবন। 3 নম্বর লিখতে পারি। 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য প্রতিসমতা। প্রতিসমতা এটা সাধারণত দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ কেন্দ্রীয় অক্ষ বরাবর এদেরকে সমান দুটি ভাগে ভাগ করা যায়, তাহলে দ্বিপার্শ্বভাবে প্রতিসম বা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বলা হয়। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, সমান দুটি ভাগে ভাগ করা যায় কেন্দ্র অক্ষ বরাবর, তা দ্বিপার্শ্বভাবে প্রতিসম বা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। 4 নম্বর লিখতে পারি। চার নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি দেহস্তর। দেহস্তরে কি, এরা ত্রিস্তর বিশিষ্ট প্রাণী হয়। দেহে 3টি স্তর, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, 3টি স্তর থাকে। ট্রিপ্লোব্লাস্টিক বলা হয়। তাহলে ত্রিস্তর বিশিষ্ট প্রাণী হয়, ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। এবং এদের দেহে অঙ্গতন্ত্রীয় সংগঠন দেখা যায়। অঙ্গতন্ত্রীয় সংগঠন দেখা যায়। অঙ্গতন্ত্রীয় সংগঠন দেখা যায়, অর্থাৎ টিস্যু সেল, প্রথমে ছিল সেল, সেল থেকে টিস্যু ডেভেলপ হয়েছে, সেল, তারপর টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান বা অঙ্গ, অঙ্গ থেকে বিভিন্ন সিস্টেম তৈরি হয়েছে। তাহলে দেহে অঙ্গতন্ত্রীয় সংগঠন দেখা যায়। 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর লিখতে পারি সিলোম। সিলোম কি? দেহ গহ্বর বলা হয়, যাকে বলা হয় দেহ গহ্বর, দেহের মধ্যে ফাঁকা স্থান। তাহলে সিলোম হচ্ছে প্রকৃত সিলোম উপস্থিত, প্রকৃত সিলোম উপস্থিত, প্রকৃত সিলোম উপস্থিত। তাই যেহেতু প্রকৃত সিলোম উপস্থিত, তাই সিলোমের যা যা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে রয়েছে। সিলোম হচ্ছে আমরা জানি মেসোরাম থেকে উৎপত্তি লাভ করবে, তাহলে সিলোম হচ্ছে মেসোরাম থেকে উৎপত্তি লাভ করে। দিয়ে প্রকৃত সিলোম উপস্থিত, মেসোরাম থেকে উৎপত্তি লাভ করে, মেসোরাম থেকে উৎপত্তি লাভ করে। এবং এদের মেসোরাম থেকে উৎপত্তি লাভ করে এবং সিলোম হচ্ছে পেরিটোনিয়ামের প্যারাইটাল এবং ভিসেরাল স্তর দ্বারা আবৃত থাকে। সিলোমের মূল বৈশিষ্ট্য হচ্ছে পেরিটোনিয়াম নামক আবরণ দ্বারা আবৃত থাকতে হবে এবং মেসোরাম থেকে উৎপত্তি লাভ করতে হবে। এটি সবই এদের মধ্যে রয়েছে। তাহলে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম আবরণের প্যারাইটাল ও ভিসেরাল স্তর দ্বারা আবৃত, প্যারাইটাল ও ভিসেরাল স্তর দ্বারা আবৃত, যা হচ্ছে প্রকৃত সিলোমের উদাহরণ। 5 নম্বর লিখতে পারি। 5 নম্বর বৈশিষ্ট্য,
5 নম্বর বৈশিষ্ট্য, লিখতে পারি এদের হচ্ছে গমনাঙ্গ। গমন কিভাবে সম্পন্ন করে? গমনাঙ্গ। গমন সাধারণত এরা গমন সম্পন্ন করে এদের দেহে উপস্থিত বিভিন্ন অনুদৈর্ঘ্য বৃত্তাকার পেশি দ্বারা এরা গমন সম্পন্ন করে। তাছাড়া আমরা ছবিতে দেখেছিলাম সিটা বা সিটি এদের গমনে সাহায্য করে। প্যারাপোডিয়া, সিরি প্রভৃতি এদের যে উপাঙ্গ রয়েছে সেগুলো হচ্ছে এদের গমনে সাহায্য করে। তাহলে গমনাঙ্গ কি লিখতে পারি? দেহে উপস্থিত অনুদৈর্ঘ্য বৃত্তাকার পেশি বৃত্তাকার পেশি এদের গমনে সাহায্য করে। পেশি গমনে সাহায্য করে। তাছাড়াও বৃত্তাকার পেশি এদের গমনে সাহায্য করে। তাছাড়াও বিভিন্ন পার্শ্বীয় উপাঙ্গ আমরা দেখেছিলাম, পার্শ্বীয় উপাঙ্গ সিটি, সিটা ছাড়াও পার্শ্বীয় উপাঙ্গ সিটা বা সিটি বলা হয়। সিটা, সিরি, কোর্সিকা ইত্যাদি এদের গমনে সাহায্য করে। এদের গমনে সাহায্য করে। 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর লিখতে পারি, 7 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি এদের রেচন কিভাবে হয়? রেচনাঙ্গ। রেচনাঙ্গ কি? নেফ্রিডিয়া নামক অঙ্গ এদের রেচনে সাহায্য করে। তাহলে নেফ্রিডিয়া নামক অঙ্গ রেচনে এবং দেহের অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে এবং দেহের অভিস্রবণ নিয়ন্ত্রণ করে। আগেও বলেছিলাম এরা জলজ হতে পারে বা স্থলজও হতে পারে। তাই জলজ প্রাণীর ক্ষেত্রে রেচন পদার্থ অ্যামোনিয়া আর স্থলজ প্রাণীর ক্ষেত্রে রেচন পদার্থ ইউরিয়া। যারা জলজ প্রাণী হয় তাদের অ্যামোনিয়া ফর্মে এবং যারা স্থলজ হয় তাদের ইউরিয়া ফর্মে এরা রেচন পদার্থ বাইরে নিঃসরণ করে, ত্যাগ করে। 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর লিখতে পারি 8 নম্বর বৈশিষ্ট্য এদের পরিপাকতন্ত্র। এদের
নালী হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ পরিপাক নালী রয়েছে মুখছিদ্র পায়ুছিদ্র দেহের বিপরীত প্রান্তে অবস্থিত। মুখছিদ্র এবং পায়ুছিদ্র দেহের বিপরীত প্রান্তে অবস্থিত, তাই পরিপাক নালী হচ্ছে সম্পূর্ণ। তাহলে পরিপাক নালী সম্পূর্ণ। সম্পূর্ণ। মুখছিদ্র পায়ুছিদ্র দেহের বিপরীত প্রান্তে অবস্থিত। অবস্থিত। 8 নম্বর বৈশিষ্ট্য। 9 নম্বর লিখতে পারি, লিখতে পারি 9 নম্বর এদের স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র। এদের স্নায়ুতন্ত্র কি? এদের স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র এদের স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ুরজ্জু বা নার্ভ কট এবং যুগ্ম গ্যাংলিয়া নার্ভ গ্যাংলিয়া নাম নিয়ে এদের স্নায়ুতন্ত্র গঠিত। তাহলে এদের স্নায়ুতন্ত্র স্নায়ুরজ্জু বা নার্ভ কট বলা হয় এবং যুগ্ম গ্যাংলিয়া নিয়ে গঠিত। এবং দেহের এদের অঙ্কীয় দেশে অবস্থিত। তাহলে এটা স্নায়ুতন্ত্র হচ্ছে অঙ্কীয় সামনের দিকে অবস্থিত গঠিত এবং এদের এই গ্যাংলিয়া থেকে বিভিন্ন পার্শ্বীয় স্নায়ু বা নার্ভ সৃষ্টি হয়। গ্যাংলিয়া থেকে বা যুক্ত থাকে। গ্যাংলিয়া থেকে পার্শ্বীয় স্নায়ু যুক্ত থাকে। গ্যাংলিয়ার সঙ্গে বিভিন্ন পার্শ্বীয় স্নায়ু বা নার্ভ যুক্ত থাকে। তাহলে এদের স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ুরজ্জু বা নার্ভ কট এবং যুগ্ম গ্যাংলিয়া নিয়ে গঠিত এবং গ্যাংলিয়ার সঙ্গে বিভিন্ন পার্শ্বীয় স্নায়ুগুলি যুক্ত থাকে এবং এই স্নায়ুতন্ত্র দেহের অঙ্কীয় দেশের সামনের দিকে অবস্থিত। তাহলে 10 নম্বর লিখি। 10 নম্বর শ্বাসতন্ত্র বা শ্বসনতন্ত্র। শ্বাসতন্ত্র এরা প্রধানত দেহ ত্বক দ্বারা শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। দেহ ত্বক দ্বারা শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। আবার নেরিশ দেখেছিলাম, নেরিশ আবার প্যারাপোডিয়ার মাধ্যমে এরা শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। তাছাড়া প্যারাপোডিয়ার মাধ্যমেও এরা শ্বসন ক্রিয়া করে। কে করে? নেরিশ। বা বহিঃফুলকা বিভিন্ন লাগ ওয়ার্মস রয়েছে, তারা বহিঃফুলকার মাধ্যমে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। মাধ্যমে বিভিন্ন লাগ ওয়ার্মস বহিঃফুলকার মাধ্যমে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। 10 নম্বর বৈশিষ্ট্য। 11 নম্বর লিখতে পারি,
11 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি এদের জনন কি, এরা কিভাবে জনন ক্রিয়া সম্পন্ন করে। জনন, এরা সাধারণত যৌন জনন সম্পন্ন করে। যৌন জনন সম্পন্ন করে। যৌন জনন সম্পন্ন করে। এরা সাধারণত একলিঙ্গ হতে পারে, অর্থাৎ স্ত্রী পুরুষ আলাদা ভেদাভেদ দেখা যায়, বা উভয় লিঙ্গ, স্ত্রী বা পুরুষ একই দেহের মধ্যেই উপস্থিত। স্ত্রী এবং পুরুষ তাদের পার্থক্য করা যায় না, উভয় লিঙ্গ বলা হয় যাদেরকে। তাহলে একলিঙ্গ হয়, একলিঙ্গ। নেরিস একলিঙ্গ হয়। একলিঙ্গ বা উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ হয়। কেঁচো, যোগ এরা সাধারণত উভয় লিঙ্গ হয়, অর্থাৎ মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম একই দেহেই উপস্থিত থাকে এই কেঁচো যোগের ক্ষেত্রে। কিন্তু নেরিশ একলিঙ্গ হয়, এরা মেল এবং ফিমেল বডি আলাদা হয়। তাহলে একলিঙ্গ বা উভয়লিঙ্গ হয়। 11 নম্বর বৈশিষ্ট্য। 12 নম্বর লিখি এদের পরিস্ফুরণ। পরিস্ফুরণ কি? পরিস্ফুরণ হচ্ছে এদের প্রত্যক্ষ বা পরোক্ষ দুটোই দেখা যায়। তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষ দুটোই দেখা যায় ও পরিস্ফুরণ দেখা যায়। প্রত্যক্ষ পরিস্ফুরণ এবং পরোক্ষ পরিস্ফুরণ। প্রত্যক্ষ অর্থাৎ ডাইরেক্ট ডেভেলপমেন্ট এবং পরোক্ষ কথা অর্থাৎ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে যে অপত্য সৃষ্টি হয়, সে সরাসরি কোনো লার্ভা দশায় না গিয়ে একদম অপত্য প্রাণী পূর্ণাঙ্গ প্রাণীর মতোই দেখতে হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট। আর পরোক্ষ পরিস্ফুরণ বা ইনডাইরেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয় বিভিন্ন লার্ভা দশার নিষিক্ত ডিম্বাণু থেকে বিভিন্ন লার্ভা দশার মাধ্যমে তারপরে অপত্য সৃষ্টি হয়। তাহলে প্রত্যক্ষ হতে পারে বা পরোক্ষ হতে পারে, পরিস্ফুরণ দেখা যায়। তাহলে আর এদের জীবনচক্রে ট্রোকোফোর লার্ভাদশা দেখা যায়। ট্রোকোফোর, এদের লার্ভাদশার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভাদশা দেখা যায়। ট্রোকোফোর লার্ভাদশা দেখা যায়। তাহলে এই হচ্ছে অ্যানিডিডা বা অঙ্গুরিমাল প্রাণী বলা হয়, অঙ্গুরিমাল প্রাণীদের বৈশিষ্ট্য। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।